এই নির্বাচনকে বানচালের জন্য টার্গেট কিলিং এর প্ল্যান করা হয়েছে। বেছে বেছে নির্বাচনের প্রার্থীদের নাকি মারা হবে যেন নির্বাচন বানচাল করা যায়। এই ভয়াবহ তথ্য তিনি কোথায় থেকে পেলেন? কাদেরকে তিনি টার্গেট করছেন? দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রসব করেছে। না, প্রথম আলো নিজে নয়, কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি নবীন এবং অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এই জরিপটি। জরিপের নাম জাতীয় জনমত জরিপ 2025। প্রতিষ্ঠানটি নিজেই নিজেকে বলছে যে তারা একটি বুটিক প্রতিষ্ঠান, মাঠ পর্যায়ে তাদের মাত্র 15 জন কর্মী বাহিনী আছে বলে তারা জানাচ্ছে, অথচ দেশের জনসংখ্যা 18 কোটি। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেব, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। পাওয়ারে আসবে না যদি ইলেকশন হয়। যে সাধারণ ইলেকশনের প্ল্যান করা হচ্ছে স্যার মহাজং ইউনুস যেভাবে আগাচ্ছেন এই ফেক ইলেকশনের জন্য আওয়ামী লীগকে ব্যান করে। সো এটার রেজাল্টটা হচ্ছে যে একটা থার্ড পাওয়ারকে এখানে বসানো হবে, হয়তো বিএনপিকেও হালকা পাতলা রাখা হবে শর্ত সাপেক্ষে, যে তারেককে আসতে দিবে না, তারেক জিয়ার ফ্যামিলির কেউ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, নলতে এগুলি হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা তত গভীর হচ্ছে। বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল যারা, তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে এক ধরনের বলা যায় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেরকম পরিস্থিতিতে বিএনপির পক্ষে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে কিনা, যখন আগামীকালই আমাদের প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে, সব আয়োজন দেখে সেরকমটাই মনে হচ্ছে, ঠিক সেই সময় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কার মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নতুন শঙ্কার কথা বলেছেন। তিনি বলছেন এই নির্বাচনকে বানচালের জন্য টার্গেট কিলিং এর প্ল্যান করা হয়েছে। বেছে বেছে নির্বাচনের প্রার্থীদের নাকি মারা হবে যেন নির্বাচন বানচাল করা যায়। এই ভয়াবহ তথ্য তিনি কোথায় থেকে পেলেন? কাদেরকে তিনি টার্গেট করছেন, কিংবা টার্গেটের বস্তু কারা পরিণত হচ্ছে, কারা টার্গেট করছে, কাদের দিকে ইঙ্গিত করছেন রাশেদ খান? এই ঘটনা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের আকাশে কতটা কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে চলুন একটু বুঝে দেখি। এই তীব্র শীতের মৌসুমে আকাশ কালো হয়ে মেঘ জমে সেই মেঘে একটা বড় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রাজনীতিতে আদৌ তৈরি হয়েছে কিনা। রাশেদ খান যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভয়াবহ এবং ইতিহাসের সব থেকে ভয়াবহ অভিযোগটাই তিনি বোধহয় করলেন। চলুন জেনে দেখি তার কথার যুক্তি কি, কাদেরকে অভিযোগ করার চেষ্টা করছেন তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা। গতকালকে তার নিজের নির্বাচনী এলাকা ঝিনাইদহতে একটা আয়োজনে কথা বলতে গিয়ে অনেক কথার মাঝে সব থেকে ভয়াবহ যে কথাটা বলেছেন সেটা নিয়ে যুগান্তর শিরোনাম করেছে। সব পত্রিকা অবশ্য এটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু যুগান্তর দারুণভাবে এই ব্যাপারটা তুলে এনেছে তাদের খবরে। তারা যে শিরোনামটা করছে সেখানে বলা হচ্ছে নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। রাশেদ খান সংখ্যাও বলে দিয়েছেন, 50 জনকে টার্গেট কিলিং করা হবে, সেরকম তথ্য নাকি তার কাছে আছে। তথ্য যদি থেকেই থাকে তাহলে তিনি কি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন? কারা এই প্ল্যান করেছে তাদের নাম কি বলেছেন? নাকি নির্বাচনী এই সমাবেশে চটকদার জনপ্রিয় হওয়ার প্রত্যাশায় তিনি এই ধরনের মন্তব্য করলেন? ভেতরে কি আছে চলুন একটু জেনে দেখি। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি বলছেন যে গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার কতজনকে নিরাপত্তা দিতে পারে যদি সমাজে নিরাপত্তা না থাকে? তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে, অর্থাৎ সরাসরি তিনি আওয়ামী লীগকে দায়ী করছেন। আওয়ামী লীগের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। এখন আওয়ামী লীগের যদি সত্যি এটা প্ল্যান থেকে থাকে তাহলে তো সরকারের দুর্বার গতিতে এই প্ল্যান প্রতিরোধ করার কথা। সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা কিংবা আশঙ্কা আমরা কিন্তু শুনিনি। রাশেদ খান বলছেন এটা কি আওয়ামী বিরোধী চটকদার রাজনীতি, নাকি সত্যি তার এই অভিযোগের পেছনে বাস্তবতা রয়েছে? যেহেতু তিনি অভিযোগ করেছেন সেহেতু এই অভিযোগটাকে হেলায় উড়িয়ে দেওয়ার উপায়ও আমাদের আছে কিনা, সেরকম পরিস্থিতি আমাদের সমাজে কিংবা সেরকম শান্তি আমাদের সমাজে বিরাজ করে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বানচাল করতে পারবে না, অর্থাৎ তিনি বলছেন এটা প্ল্যান আছে কিন্তু কেউ বানচাল করতে পারবে না।
ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। ঝিনাইদহ এই কথা বলেছেন আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। অর্থাৎ তিনি একটা নতুন তথ্য দিলেন যে তফসিলের পরে তারেক রহমান ফিরবেন। গতকালকে আমরা বিভিন্ন সূত্রে এরকম খবর পাচ্ছিলাম যে তারেক রহমান জানুয়ারি মাসে ফিরতে পারেন। এরকম তো প্রতি মাসেই আমরা শুনছি, গত 1 বছর ধরেই শুনছি এই মাস না ওই মাস, ওই মাস না ওই মাস। এরপরে ব্যাপারটা ক্লিয়ার হলো যখন তিনি একটা ফেসবুক পোস্ট দেন, তখন ব্যাপারটা পরিষ্কার হলো যে তার ফেরাটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না, অন্য কোনো পক্ষের উপরে নির্ভর করছে। সেই নির্ভরতা কাটাতে না পারলে তিনি ফিরতে পারবেন না। তিনি বলছেন বুলেট প্রুফ গাড়ির ক্রয়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তারেক রহমানের জীবনের শঙ্কা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা যদি তারেক রহমানকেও করা হয়, সেই কারণে তার নিরাপত্তার প্রশ্ন আসে। অবশ্যই সরকারকে সেই নিরাপত্তা দিতে হবে, দলকেও ব্যবস্থা নিতে হবে। এবং তিনি বলছেন যে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি প্রত্যেক প্রার্থীরই নিরাপত্তার শঙ্কা রয়েছে এবং সরকারকে বলছেন যে সবাইকে নিরাপত্তা দিতে হবে, নতুবা আওয়ামী লীগ প্ল্যান করে ওই টার্গেট কিলিং করবে। আওয়ামী লীগের এই ধরনের প্ল্যান আছে কি না আছে আমি জানি না, যে এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা, তবে এই ধরনের প্ল্যান নাই এটা বলে উড়িয়ে দেওয়ার তো আর বাস্তবতা নেই, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে সাধু সন্ন্যাসী কালকে সে খারাপ পথ বেছে নেবে না নিজেদের স্বার্থ কিংবা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য, সেটা তো আর বলা যায় না। কিন্তু আওয়ামী লীগ যেভাবে দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে, সেরকম একটা দলের পক্ষে এই ধরনের প্রাণঘাতী প্রাণনাশী পরিকল্পনা নেওয়া কতটা বাস্তবসম্মত, কিংবা এই অভিযোগ রাশেদ খানের এই অভিযোগই বা কতটা বাস্তবসম্মত, সেই ব্যাপারে হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন করা যেতেই পারে। তিনি যেমন বলেছেন যে আমরা যারা প্রার্থী হয়েছি প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে, নতুবা নির্বাচন ভণ্ডুল হবে, নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ এই প্ল্যান বাস্তবায়ন করবে। এখন আওয়ামী লীগের কাজ, যে কোনো ইস্যু আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কিন্তু রয়েছে, যার মধ্যে গণ অধিকার পরিষদের এই নেতা রাশেদ খান অন্যতম সিদ্ধহস্ত। যে কোনো ইস্যুকে কিভাবে আওয়ামী লীগের দিকে টার্ন করাতে হয় সেটা তিনি খুব ভালো বোঝেন এবং সেই কৌশলই তিনি অবলম্বন করলেন কিনা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে আরও বেশি টর্চার শুরু হয়, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টর্চার শুরু হয়, সেটা কৌশল কিনা সেটাও ভেবে দেখা যেতে পারে। তবে যেহেতু এই ধরনের অভিযোগ এসেছে, সেহেতু অভিযোগটাকে উড়িয়ে না দিয়ে সরকারের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই ব্যাপারে গভীর অনুসন্ধান করা, প্রয়োজনে রাশেদ খানকে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করার চেষ্টা করা যে তুমি এই যে বলছো আমার কাছে তথ্য আছে, কি তথ্য আছে, কোথায় থেকে পেলে, কারা এটা করার পরিকল্পনা করছে, কোথায় থেকে করার পরিকল্পনা করছে, সেগুলো আমাদেরকে ডিটেল জানাও। যদি রাশেদ খান জানাতে পারেন তাহলে ভালো, আর যদি জানাতে না পারেন তাহলে তো বোঝাই যাবে যে এটা এক ধরনের রাজনৈতিক গেম প্ল্যান এবং গেম প্ল্যানের অংশ হিসেবেই তিনি এই ধরনের কথা বলছেন। আমরা জানি না কোনটা সত্য। দর্শক, আপনার কি মনে হয় কোনটা সত্য? রাশেদ খানের অভিযোগটা সত্য নাকি রাশেদ খানের অভিযোগটা একটা রাজনৈতিক গেম প্ল্যান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। খোলাখুলি কথা বলা যাক। জরিপ কখনোই নিরপেক্ষ কোনো সংখ্যা নয়। জরিপ হলো ক্ষমতা, ন্যারেটিভ আর সময় নির্ধারণের রাজনীতি। আর বাংলাদেশে জরিপ মানেই সেটা আরো কয়েক ধাপ বেশি রাজনৈতিক। দৈনিক প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে সেখানে কিছুটা সন্তুষ্ট নন, অসন্তুষ্ট নন, আবার কিছুটা অসন্তুষ্ট, এরকম কিছুটা শব্দগুলো দিয়ে পুরো খেলাটা সাজানো হয়েছে। এই শব্দচয়নটাই বলে দেয় এখানে বাস্তবতা মাপার চেয়ে জনমতের বা জনগণের ফ্রেম তৈরি করাই বড় উদ্দেশ্য। যে কোনো দেশে ক্ষমতাসীন সরকার নিয়ে মানুষের অনুভূতি স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়: হ্যাঁ, না আর সিদ্ধান্তহীনতা। কিন্তু কিছুটা সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, এই কিছুটা ঢুকিয়ে দিলে সিদ্ধান্তহীন মানুষকে সুবিধাজনকভাবে সন্তুষ্টির দিকে ঠেলে দেওয়া যায়। একে বলা হয় সফট লেজিটিমেসি তৈরি করা। আপনি খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5% একটু বেশি, কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রায় 50%। এই 50% ছাড়া পুরো জরিপটাই আসলে ভেঙে পড়ে, কোনো মাইনে থাকে না। এটাই মূল পিলার। সংখ্যার এই কৌশলটা জরিপকে বিজ্ঞানের জায়গা থেকে টেনে এনে প্রোপাগান্ডার মাঠে নামিয়ে দিয়েছে। এর সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে পত্রিকার সম্পাদকীয় নীতিতে এই ইউনূস সরকার গঠনের নৈতিক সাফাই থেকে শুরু করে একদম এই সরকারকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, যে পত্রিকার বহু লেখক এই সরকারের উপদেষ্টা পরিষদে বসেছেন, সেই একই প্রতিষ্ঠান যখন সরকারের জনপ্রিয়তা মাপে তখন সেটাকে আলাদা করে নিরপেক্ষ বলার কোনো জায়গাই থাকে না। এটা আর সাংবাদিকতাও থাকে না, এটা হয়ে যায় রাজনৈতিক অংশীদারিত্ব, যে অংশীদারিত্ব আমরা আসলে সব সময় দেখে এসেছি এবং এই অংশীদারিত্ব প্রথম আলো সবসময় পালন করে থাকে। এখন আসা যাক আরো গুরুতর জায়গায়। এই জরিপটি যে প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছে সেই কি মেকার্স কনসাল্টিং লিমিটেড, এই প্রতিষ্ঠানটি আদতে একটি বুটিক মার্কেট রিসার্চ এবং কর্পোরেট কনসাল্টিং ফার্ম। তাদের নিজেদের ওয়েবসাইট অনুযায়ী তারা মূলত ব্র্যান্ড, পণ্য, বাজার বিশ্লেষণ, সামাজিক উন্নয়ন, কর্পোরেট গবেষণা এসব নিয়ে কাজ করে থাকে। তারা নিজেদের জাতীয় রাজনৈতিক জরিপ বা ভোটার আচরণ বিশ্লেষণের কোনো প্রতিষ্ঠান হিসেবে কখনো হাজির করেনি বা তাদের ওয়েবসাইটে এই বিষয়টি নেই। বরং উল্টোটা, তাদের জনবল মাত্র 1 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ। যারা বাজার গবেষণার সঙ্গে যুক্ত তারা জানেন একটি সঠিক জাতীয় রাজনৈতিক জরিপ পরিচালনা করতে কি পরিমাণ জনবল, লজিস্টিক, স্ট্যাটিস্টিক্যাল টিম, ফিল্ড সুপারভাইজার, ক্রস চেকিং ব্যবস্থা লাগে। 5টি নগর, 5টি গ্রাম আর আধা শহর জুড়ে 1342 জন মানুষের মতামত নেওয়া, এটা কর্পোরেট ব্র্যান্ড সার্ভের মতো সহজ কাজ নয়।
এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, জেন্ডার, বয়স, আয়, আঞ্চলিক ভারসাম্য, রাজনৈতিক সংবেদনশীলতা সব মিলিয়ে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এটি। সবচেয়ে বড় কথা হলো কি মেকার্স লিমিটেড বা কনসাল্টিং লিমিটেডের কোনো পুরনো রাজনৈতিক জরিপ, ভোটার জরিপ বা রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বড় আকারের জাতীয় গবেষণার পাবলিক রেকর্ড নেই, না কোনো পিডিএফ রিপোর্ট, না কোনো পূর্ববর্তী তুলনামূলক ডেটা। অর্থাৎ এমন একটি সংস্থাকে দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে জরিপ করানো হয়েছে, যাদের এই সেক্টরে দৃশ্যমান কোনো অভিজ্ঞতা নেই। এই তথ্যটা যুক্ত হলেই পুরো জরিপের গ্রহণযোগ্যতা নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনি প্রশ্ন তুলতে পারেন। এখানে তখন প্রশ্ন উঠে যে এই প্রতিষ্ঠানকে কেন বেছে নেওয়া হলো, অভিজ্ঞ কোনো জাতীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক জরিপ সংস্থা কেন নেওয়া হলো না? উত্তরটা খুব অস্বস্তিকর হতে পারে, কারণ অভিজ্ঞ সংস্থা হলে প্রশ্নের নকশা, স্যাম্পলিং, ফলাফলের ব্যাখ্যা এতটা নিয়ন্ত্রণে রাখা যেত না, যেটা প্রথম আলো করেছে। প্রথম আলো পুরোটাই এই জরিপটাতে একটা সংস্থাকে নামে মাত্র ব্যবহার করেছে হয়তো, কিন্তু পুরো নিয়ন্ত্রণটা হয়তো তারাই করেছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জরিপে উত্থাপিত প্রশ্নগুলো। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইসলাম সংক্রান্ত প্রশ্ন। ইসলামী আইন হলে ফলাফল কেমন হবে, এই প্রশ্নটাই এক ধরনের ধর্মীয় আবেগের বোতাম টিপে দেওয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি যদি বলেন আল্লাহর দেওয়া আইন হলে কেমন হবে, এখানে 99% মানুষ উত্তর প্রায় স্বয়ংক্রিয়ভাবে আসবে যে ভালো হবে। এটার সঙ্গে রাষ্ট্র পরিচালনার বাস্তবতা সরাসরি মোটেই সম্পৃক্ত নয় বা সম্পর্কিত নয়। এই প্রশ্নটা ধর্মীয়, কিন্তু ব্যবহারটা খুব রাজনৈতিক। এর ফল সরাসরি যাবে ইসলামী দলগুলোর অ্যাকাউন্টে। এতে একদিকে পশ্চিমা মিডিয়াকে দেখানো যাবে যে দেশে ইসলামীপন্থী ধারা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ভেতরে ভেতরে একটা ভয় তৈরির জায়গা তৈরি করা যাবে যে নির্বাচন হলে দেশ যদি মৌলবাদের দিকে চলে যায়, কারণ নির্বাচন হলে তো জামায়াত ক্ষমতায় আসবে, সে কথাও এই জরিপেই আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে তো দয়া করে আপনারা জরিপটা দেখবেন। আমি জরিপটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করছি না, আমি শুধু জরিপের কতগুলো মোটা দাগে প্রশ্ন তুলছি জরিপকে নিয়ে। হয়তো এই ভয়টাই হবে আসলে নির্বাচন বিলম্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি লক্ষ্য করবেন আন্তর্জাতিক মিডিয়ায় একদিকে বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা এবং এই ইউনূসের আমলে ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে, অন্যদিকে এই জরিপ দেখিয়ে বলা হচ্ছে যে জনগণ ইসলামী আইনের পক্ষে। এই দুটো ব্যাপার একসঙ্গে সাজালে খুব শক্তিশালী একটি ইন্টারন্যাশনাল ন্যারেটিভ দাঁড় করানো যায়। বাংলাদেশে এখন গণতন্ত্র হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ঠিক এই ন্যারেটিভটা অতীতে গাজা, মিশর, তিউনিসিয়ায় ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই কিছুদিন আগে হওয়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI জরিপের সঙ্গে প্রথম আলো জরিপের সংখ্যাগত একটা মিল লক্ষ্য করা যায়। 2023 সালে IRI জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল 70%, 2025 সালে ইউনূস সরকারের জনপ্রিয়তাও এই জরিপ অনুযায়ী 70%-এর আশেপাশে। এই 70% বাংলাদেশে যেমন যেন একটা স্ট্যান্ডার্ড নাম্বার হয়ে গেছে। বাস্তবে রাজনীতি কি কখনো এতটা স্ট্যাটিক থাকে? সরকার পাল্টায়, আন্দোলন হয়, অর্থনীতি ভাঙে, দ্রব্যমূল্য বাড়ে, আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়, অথচ জনপ্রিয়তা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা কাকতালীয় না, মানে এটা ডিজাইন। আমি এই কথাটি এখন এই কারণেই তুললাম যে প্রথম আলোর জরিপেও কম বেশি সেই রকমই একটা সংখ্যা আমরা দেখতে পাই। রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যে চিত্র দেখানো হয়েছে সেটাও মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না। জামায়াতকে 53% মানুষের পছন্দ, ভাবতেই ভয় লাগছে। যাই হোক, আর বিএনপিকে 51% মানুষ পছন্দ করছে, এনসিপিকে 38%। এই সংখ্যাগুলো বাস্তব রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এটা আপনি বুঝেন, আমি বুঝি, সবাই বুঝে। আপনার কাছে কি প্রশ্ন নিয়ে কেউ গিয়েছিল? আপনি কোন দলকে মানে কাকে সাপোর্ট করছেন? মাঠে বিএনপি ছাড়া আর কারো বাস্তব অবস্থা আছে বলুন তো এই মুহূর্তে? আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু সরকারের এই অবৈধ সিদ্ধান্ত বিষয়ে জনগণকে প্রথম আলো কোনো প্রশ্নই করেনি এই আওয়ামী লীগ বিষয়ে। এতটাই আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ পত্রিকাটির। কিন্তু আসল কথা তো জামায়াতের শক্তিশালী এবং ক্যাডার ভিত্তিক সংগঠন আছে বটে, কিন্তু তাদের ভোট ব্যাংক কখনোই বিএনপির চেয়ে বড় ছিল কি? আপনার কি মনে হয়? এনসিপি, এবি পার্টি, এরা তো বাস্তবে এখনো রাজনৈতিকভাবে পরীক্ষিতই হয়নি। তাদের তো আসলে নিজেরা জিরো, 3টা জিরো মিলে মানে অনেকগুলো জিরো হয়, বা 3টা জিরোকে যোগ করলে আরেকটা জিরো হয়, এটা তো স্বাভাবিক। এটা নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন চাইলে। মানে এই যে 20-30% জনপ্রিয়তার কথা বলা হচ্ছে, কোথা থেকে এলো এই জনপ্রিয়তা? কিভাবে এলো বলুন তো? এই সংখ্যাগুলো ভোট মাপার জন্য নয়, ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র কাগজে এঁকে দেওয়ার জন্য। কারণ নির্বাচন হলে যাতে এটা দেখানো যায়, মানে আমরা তো আগেই জরিপ করেছিলাম, জরিপ করে বলে দিয়েছিলাম। এই জায়গায় এসে এই জরিপটি আর জনমত মাপার জায়গায় থাকছে না, বরং জনমত বানাচ্ছে বলে মনে হয়। মানুষ ভোট দেওয়ার আগে যে ধারণাটা মাথায় ঢুকে যায়, কারা শক্তিশালী আর কারা দুর্বল, সেটা বড় অংশে জরিপ থেকেই আসে আসলে। ফলে নির্বাচন না করেও রাজনৈতিক বাস্তবতার রিডিজাইন করার এটা একটা হাতিয়ার হয়ে ওঠে সব জরিপ। কি মেকার্সের মতো একটি ছোট কর্পোরেট ঘরানার রাজনৈতিক জরিপে অনভিজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে এমন সংবেদনশীল জাতীয় জরিপ করানো, তার উপর আবার ইসলাম, নির্বাচন, সরকারের জনপ্রিয়তা, এই 3টি আগুনের মতো ইস্যু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া, এই সমন্বয়টা কোনোভাবে দুর্ঘটনা মনে হয় না, খুব পরিকল্পিত মনে হয়, এবং তাই হয়েছে আমার ধারণা। এখন আসি নির্বাচনের প্রশ্নে। সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি বলেছেন, সরকার যখন দায়িত্ব নেয় তখন নির্বাচনের কোনো বাধ্যবাধকতা ছিল না, নির্বাচন তারা নিজেরাই প্রতিশ্রুতি হিসেবে এনেছে। আবার একই মানুষ বলছেন যে নির্বাচন কমিশন বলবে পরিবেশ তৈরি হয়েছে কিনা, তিনি নাকি নির্বাচন নিয়ে অভিজ্ঞ নন, তিনি নির্বাচন কমিশনার ছিলেন। আপনাদের মনে করিয়ে দিই, এই দুই বক্তব্য একসঙ্গে যদি আপনি মিলান, খুব পরিষ্কার একটা বিষয় দাঁড়ায় যে সরকার নিজেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা রেখে দিতে চাইছে। আর ধোঁয়াশার রাজনীতিতে জরিপ হলো সবচেয়ে কার্যকর ঢাল। আপনি যদি দেখাতে পারেন যে জনগণের 70%ই আপনার প্রতি সন্তুষ্ট, তাহলে আন্তর্জাতিক মহলে সহজেই বলা যাবে কিসের তাড়াহুড়া, মানুষ তো খুশি। আপনি যদি দেখাতে পারেন যে জনগণ ইসলামের আইনের পক্ষে ঝুঁকছে, তাহলে আরো সহজে বলা যাবে দ্রুত নির্বাচন দিলেই তো উগ্রবাদ বাড়বে, জঙ্গিবাদ দখল করে নেবে। এই দুইটা যুক্তি একসঙ্গে মিললে নির্বাচন পেছানোর জন্য এর চেয়ে বড় শক্তিশালী কৌশল আর হতে পারে না।
পারে বলে মনে করেন? আমি মনে করি না। আরেকটা বড় অসঙ্গতি হলো জরিপের নমুনা। বলা হচ্ছে যারা পত্রিকা পড়তে পারে, অনলাইন ব্যবহার করে, তারাই মূলত এই নমুনায় এসেছে। অর্থাৎ শহুরে তুলনামূলকভাবে শিক্ষিত মিডিয়া সংলগ্ন মানুষ। বাংলাদেশের প্রকৃত ভোটারদের বড় অংশই এই ক্যাটাগরির বাইরে, তারা গ্রামে এবং পত্রিকা টেলিভিশন থেকে দূরে। তাহলে এই জরিপ কিভাবে সারা দেশের জনমতের প্রতিনিধিত্ব করছে বলুন তো? এটা প্রতিনিধিত্ব করছে এক ধরনের বুদ্ধিভিত্তিক বুদবুদের, পুরো সমাজের নয়। সব মিলিয়ে যে চিত্রটা দাঁড়াচ্ছে তা হলো এই জরিপ নিয়ে 3টি কাজ একসাথে করা গেছে বা হচ্ছে। এক, অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রত্যক্ষ সমর্থনের আবরণ দেওয়া, যে জনগণ সমর্থন নিয়ে ডক্টর ইউনূস সরকার আছে। 2, ইসলাম প্রশ্ন ঢুকিয়ে একটা কৌশলী ভয় তৈরি করা হচ্ছে যাতে দ্রুত নির্বাচনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো যায়। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক শক্তির মানচিত্র কাগজে এঁকে দেওয়া হচ্ছে, বাস্তবে মাঠের যা চিত্র তাকে বাদ দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্রথম আলো যা বিশ্বাস করাতে চায় সেটা। এই কারণেই আমার মনে হয় এই জরিপ সময়ের দিক থেকে একটা খুব মোক্ষম সময়কে বেছে নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এমন জরিপ প্রকাশ মানে রাজনৈতিক চাপ তৈরি করা, ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই। ভেতরে দলগুলোর উপরে চাপ, বাইরে আন্তর্জাতিক মহলের কাছে বার্তা। বেশ একটা সময়টা কিন্তু খুব উপযোগী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? জরিপ কখনোই ভোটের বিকল্প না। আপনি যদি বলেন 70% মানুষ খুশি, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি বলেন? আপনি যদি বলেন জনগণ সরকারের উপর আস্থাশীল, তাহলে জনগণের সেই আস্থাকে ব্যালট বাক্সে যাচাই করতে ভয় কেন? গণতন্ত্রের সরকারের বৈধতা আসে নির্বাচনের দিন, জরিপের পাতায় না। কিন্তু ইউনূসকে তো আর ভোটে দাঁড়াতে হবে না, হবে বলেন? যদি না হয় তাহলে তাকে এই জরিপে কেন টেনে আনা হলো বলুন তো এই সময়ে? এখন তো আসলে কোন দল পরবর্তী সরকার গঠন করবে আর জনগণ তাদের কাছে কি চায় এসব প্রশ্ন নিয়ে মাঠে যাওয়ার কথা ছিল জরিপকারীদের। কিন্তু তারা তা না করে ইউনূসের বিদায় বেলায় এসে তার জনপ্রিয়তা মাপার জন্য জরিপ চালাচ্ছে কেন বলুন? আমার বিশ্বাস এখানেই জরিপের সময় এবং উদ্দেশ্য স্পষ্ট। এই সমর্থনের ভিত্তিতে যদি আরো কিছুদিন ইউনূসকে রাখা যায়, হতে পারে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে এই জরিপ হয়েছে, এবং তার আগে ইউনূসের থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করা এই জরিপের উদ্দেশ্য। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। চোখ পাকিয়ে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে কথা বলে বলে একেবারে ভয় লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গত 15 মাসে যে রাজনৈতিক নেতা কিংবা যে টক শো তারকা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি নির্বাচনী এলাকায় গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের তোড়ে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই একটা, তিনি বিরাট জনপ্রিয় নেতা, টক শোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন, ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন, এর মুখ ভেঙে দেবেন, ওর নাক গুড়িয়ে দেবেন, 16ই ডিসেম্বর মানেন না, নতুন 16ই ডিসেম্বর খুঁজছেন তিনি, মানে যখন যা ইচ্ছা, মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন, এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সোনা তৈরি করেছিলেন, ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে লোকে। তিনি বলছেন ছাত্রদল, তো ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, সেটুকুও তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে, ভয়ে, আতঙ্কে কিংবা অপমানে, আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? দেখেন, এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন, ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে টক শোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না। মানে ডিসেম্বর আসছিল, এ সময় তার কত কিছু বলার, বিজয় দিবস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে। ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও, মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও। তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে, মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে এক রকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে। তো ওই সব বিষয় কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে, মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা, নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না, এসব নিয়ে যত আলোচনা হয়েছে, রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন, ভীষণ রাগী, মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপড়ে ফেলে দেবেন, সেই পার্সোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেখেন, এখন ডিসেম্বর শুরু না হতে হতেই এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুজন উপদেষ্টা গেছেন। সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন, নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গেছেন, কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফুয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল। কিন্তু প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।